আজ আমরা আপনাদেরকে একজন আদর্শ কৃষকের গল্প শোনাবো, যিনি গতানুগতিক চাষাবাদের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে চাষাবাদে মনোনিবেশ করেছেন, সেই সাথে করেছেন তার জ্ঞানের পরিধিকে বিস্তৃত। মালচিং পদ্ধতিটা বেশ জনপ্রিয়, বিশেষ করে যারা আধুনিক চাষাবাদে ঝুঁকছেন তাদের ক্ষেত্রে তো বেশ আগ্রহের একটা কেন্দ্রবিন্দু হচ্ছে এই মালচিং পদ্ধতি, যেখানে একই জমিতে একই ইনভেস্টমেন্টে তিনি সারা বছর এখান থেকে 2 থেকে 3 ধরনের ফসল উৎপাদন করতে পারছেন। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আজ আমরা এই কৃষকের সাথে কথা বলবো এবং দেখাবো তিনি কিভাবে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করছেন। তবে তার আগে এক নজরে দেখে আসি তার সংক্ষিপ্ত পরিচিতি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার এই খেতে এসে বেশ মন ভালো হয়ে গেছে। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, ফসলের মনে হচ্ছে যে একটা চারণভূমি। আঙ্কেল, আপনি কি কৃষিকাজ একদম শুরু থেকে করতেন, মানে এছাড়া কি আর কোনো পেশায় ছিলেন কিনা আগে? না, আমি পাশাপাশি ব্যবসা ছিল, কিন্তু কৃষি আমার পেশা। তাহলে কৃষি কাজ করছেন কত বছর? কৃষি কাজ আমার সারা জীবনই। সারা জীবনই? হ্যাঁ, সারা জীবনই। যে চাকরির পাশাপাশি ব্যবসা, আমি ব্যবসার পাশাপাশি আমি কৃষি আমার সব সময় চলে। আপনার বাবা কি করতেন? আমার বাবাও কৃষি কাজ করতো, অন্যান্য ব্যবসা করতো, এরকম ভাবেই চলছে। আচ্ছা, তো আপনি এখন বর্তমানে কি কি ফসলের আবাদ করছেন? আমি এই বিটরুট করছি, পেঁয়াজ করছি, আলু করছি, তারপরে আপনার শাক করছি, কলই শাক, কুল বাগান করছি, বেগুন করছি মালচিং দিয়া, ধনিয়া করছি, সরিষা করছি। সব ফসলই আমি করি। আমি সব ফসল করে আমি সব ফসলেই আমার নিজের দিয়ে আমি খাই। কোনো কিছু তো কিনতে হচ্ছে না, কারণ আপনি শুধু কেনা লাগে না, কিছু কেনা লাগে না। বলছেন যে আমার তো মনে হয় না কোনো কিছু বাদ গেছে। কিন্তু লবণ তৈরি করতে পারি না, এই লবণটা কেনা লাগে। হয়তো ওটা সম্ভব হলে আপনি ওইটা লবণ তৈরি করতে সম্ভব হলে চেষ্টা করতাম। তা আঙ্কেল, এই যে গতানুগতিক চাষাবাদের পাশাপাশি আপনি এই যে আধুনিক পদ্ধতি যেটা মাত্র বললেন মালচিং এর কথা, এটা তো এখন বেশ জনপ্রিয় এবং বেশ প্রচলিত। মালচিং পদ্ধতি, আধুনিক পদ্ধতিটা আমি শুরু করছি। আচ্ছা, তা কিভাবে আপনি শুনলেন এটার কথা যে এইভাবে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে আমি আরো ভালো ফসল পেতে পারি এখান থেকে? এই যে আধুনিক কৃষিটা আপনার মধ্যে আসলো, এটা কিভাবে, মানে কার কাছ থেকে উদ্বুদ্ধ হয়েছেন? এই পরামর্শটা আমার কৃষি অফিস এবং রুহুল ভাই বিএস, উনি উপ সহকারী কৃষি অফিসার, উনি আমাদের এখানে নিয়োগ ছিল, উনি আমাদের সব সময় পরামর্শ দিয়ে থাকেন। আচ্ছা, সব সময়, আর তারে আমরা সব সময় পাই। তা আপনার শুরুতে কি মনে হয়নি যে এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করব, যদি ভুল হয় তাহলে, যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো আমার লস হবে? ক্ষতি হইলে পাশাপাশি যে আমাদের পরামর্শদাতা আছে, আমরা ভুল করার মতন পদ্ধতি নাই আমাদের কাছে। আঙ্কেল, এই বিটরুটটা কতদিনের ফসল? 3 মাসের ফসল। 3 মাসে, মানে 3 মাসেই হারভেস্টের উপযুক্ত হয়ে যায়? আচ্ছা, এখন কি কোনোটা মানে তোলার উপযুক্ত হয়েছে? তোলার উপযুক্ত হয় নাই, তবে মোটামুটি ভাবে হইছে, যা হইছে মোটামুটি কিছু তোলা যায়। এই যে বিটরুটটা, এটা মোটামুটি হয়েছে, কিন্তু সবটা তো এরকম হয় নাই। যেমন এইটা হয়েছে ছোট, এই যে এরকম হবে। এইটাও এটা একটু আমি ধরে দেখি। হ্যাঁ, দেখেন, বাহ, তো অনেক বড় সাইজ। হ্যাঁ, ওইটাও বড় হবে। এটাও বড়, একদম পরিপূর্ণ বিটরুট, তাই তো? না, পরিপূর্ণ না, আরো বড় হবে। আরো বড় হবে? তাহলে একটা কত ওজন হয় এটা? আধা কেজি, 500 গ্রাম আর কি। আচ্ছা, এটা তো এরকম তো দেখাই যায় না খুব একটা। এটা মনে হয় 400 গ্রাম হয়ে গেছে প্রায়। বাজারে ছোট সাইজটাই পাওয়া যায়, কিন্তু এরকম বড় আসলে দেখি নাই। বড় যেটা যত্নটা একটু ভালো পাওয়া যায় এবং একটু জায়গা পায়, ওটা একটু বেশি বড় হয়। যেটা একটু জায়গা কম পাই, যেমন এটা একটু কম জায়গা পাইছে, এটা তো কম বড় হয়েছে। আঙ্কেল, এই বিটরুট কি এবারই প্রথম করেছেন নাকি এর আগেরবার করেছিলেন? আর এখানে দেখতে পাচ্ছি যে শুধু এইটুকু কি জায়গা, নাকি আরো আপনার অন্য জায়গাতেও আপনি বিটরুটের চারা? আমি সব ফসলই করি। বিটরুটটা এই বছরে করছি, আমি গত বছরেও করছি, এই বছরে আমি 5% জমিতে করছি। এই বিটরুটটা হলো জাত লাল তীরের বিটরুট, খুব সুন্দর, এই জাতটা খুব ভালো। আর এই বিটরুটটা আমি লাগাইছি, আপনার এর ফলন হইতেছে আপনার 5% জমিতে 500 কেজি মতো হয় আর কি।
এটা গত বছর বিক্রি করছি 50 টাকা কেজি, এতে অনেক লাভ। যেমন 50 টাকা কেজি হইলে 25,000 টাকা কেজি এই মোট আসে 5 শতাংশ জমিতে 10,000 টাকার মতন খরচ হয়। আপনি একজন আধুনিক এবং বলা যায় জ্ঞানী একজন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। আঙ্কেল, আপনি তো সব ধরনের ফসলেরই আবাদ করছেন, তো ফসলের ক্ষেত্রে তো জমি প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ শুরুতেই যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তো আর হবে না। তো এই যে চাষের ক্ষেত্রে, চাষের সময় আপনি কিভাবে জমিটাকে প্রস্তুত করেন সব ফসলের ক্ষেত্রে, যদি একটু ধারণা দিয়ে দেন। সব ফসলের ক্ষেত্রে ধারণাটা হলো সব ফসলেই সব ধরনের চাষ লাগে। একটা ফসলে একটু বেশি লাগে, একটা ফসলে একটু কম লাগে। যেমন এই যে আমি বেগুন লাগাইছি, এই ফসলে আমি চাষ দিছি, প্রথম চাষ দেওয়ার পরে পরবর্তীতে আবার চাষ দিছি, দিয়া তারপরে পানি দিছি, পানি দিয়ে আবার চাষ দিছি, চাষ দিয়ে এরপরে আমি বেড করছি, বেড করিয়া তারপরে মালচিং করছি, মালচিং করে তারপরে এই যে লাগাইছি। কিন্তু প্রত্যেকটা ফসলেই আপনার ভিন্ন ভিন্ন চাষ লাগে, কোনো ফসলে কম চাষ লাগে, কোনো ফসলে বেশি চাষ লাগে। আর সারটা আপনার শেষ চাষের আগে বুনাই দিতে হবে। আর সারটা হলো সব ধরনের সারই দেওয়া যাবে, কিন্তু ইউরিয়া সারটা এটা পরে দেওয়া লাগবে। এমওপি আর টিএসপি এগুলা শেষ চাষের আগে দিতে হবে। টিপসাম, দস্তা, বোরন এগুলা দেওয়া যাবে, এগুলা শেষ চাষের আগে বুনাই দিতে হবে। এইভাবে জমিটা প্রস্তুত করে নিয়ে তারপরে চারা রোপণ করতে হবে। আঙ্কেল, এই যে মালচিং এর বিশেষ পদ্ধতিটা কি, মানে যখন আপনি বেড করার পরে যেটা করলেন, আমি এই প্রসেসটা একটু শুনবো যে কিভাবে এটা বিছাতে হয় বা কতটুকু দিতে হয়। বেড করার পরে বেডটা সুন্দর করে করতে হবে, সোজা সুতা টানাইয়া বেড করতে হবে, যাতে কোনো বাঁকা তারা না হয়। সুন্দর যেভাবে বেড করিয়া তারপরে মালচিংটা ওই মাটিটা সুন্দরভাবে গুঁড়া করতে হবে। গুঁড়া করিয়া আপনার সুন্দরভাবে এর উপরে কিছু সার দিতে হবে। এই সারটা দেওয়ার পরে মালচিংটা সুন্দর করে বিছাইয়া তারপরে এই যে সাইডটা দেখতেছেন, এই সাইডটা ঢাইকে দিতে হবে, যাতে ওইখান দিয়ে কোনো বাতাস না ঢোকে। যদি বাতাস ঢোকে তাই মাটির আর্দ্রতাটা ওই বাতাসের বেরিয়ে আসবে, যাতে আর্দ্রতাটা ঢাইকে রাখে এবং মাটিতে রস ধরে রাখে। ধরে না রাখলে এই মালচিং মানে। আর এই প্রত্যেকটাই আপনার মাইপা এই যে ফাঁকাগুলা করতে হবে, ফাঁকাগুলা কইরা তারপরে প্রতিটা আপনার ওই চারা রোপণ করতে হবে। আঙ্কেল, তাহলে কি মালচিং এর সুবিধা কি একটাই যে শুধু আগাছা থেকে রক্ষা করার জন্য আমরা মালচিং ব্যবহার করছি? না, আগাছা না, আবার ওই মাটির আর্দ্রতা ধরে রাখবে এবং আগাছাটাও করবে। আগাছাও নিড়ানি লাগবে না, আগাছা গজাবে না। দেখেন না কোনোখানে আগাছা নাই, আগাছা শুধু ওই গোড়ায় 2-1টা আগাছা থাকলেও এটা যদি আপনার 1-1টা বদলা নিয়ে টান দিয়ে উঠেই ফেলান যাবে। মালচিং এর কি শুধু এইটাই সুবিধা নাকি আরো অন্য কোনো সুবিধা আছে? যেমন আগাছার করা লাগবে না এবং এটা সারটা ধরে রাখে, সারটা অপচয় হয় না, যেহেতু গাছটা সুন্দর হয়। মানে সেচ দেওয়ার সময় অনেক সময় সার অপচয় হয়, আপনার এই যে ঢাইকে রাখলে সারটা যেমন ইউরিয়া সারটা এটা তো উইরা চলে যায় বাতাসের সাথে, আর এটা উঠতে পারে না, ভিতরে এটা কাজ বেশি করে। 1 কেজি ইউরিয়া সার দিলে 1 কেজির কাজই করে, আর ওইটা 1 কেজি সার দিলে আপনার 400 গ্রামের কাজও করে না। এটাই বেশি সুবিধা, এটাই সবচেয়ে বেশি সুবিধা মালচিং এ। আপনার ওই যে ঘাসের সুবিধা, সবকিছুরই সুবিধা। তার মানে আপনি যে বলছিলেন খরচ কম, নিড়ানিতে বদলা নিলে খরচ হয়ে যায়, আর এটা খরচ কম, নিড়ানি লাগে না, যে একবারে লাভ বেশি, আপনি 2-3 রকমের ফসল করতে পারছেন, লাভ বেশি। আঙ্কেল, তার মানে হচ্ছে মালচিং এ আমাদের খরচ কম হচ্ছে, উৎপাদনটাও বেশি হচ্ছে, তাই তো? হ্যাঁ। এছাড়াও যে অন্যান্য ফসলের ক্ষেত্রে মানে রোগবালাই তো থাকেই, তো এই পোকা দমন বা রোগবালাই দমনের জন্য আপনি কি করেন? এই রোগবালাইয়ের জন্য, পোকা দমনের জন্য আপনি একটা গাছ, আমরা তো পুরানো কৃষক, আমরা যদি একটা গাছ দেখি যে এটা কি হয়েছে, এটা আমরা দেখলেই রোগ ডাক্তারের মতো আমরা বুঝি যে এটা কি রোগ হয়েছে, আমরা ওই সময় স্প্রে করা লাগে, স্প্রে করি। আবার এই যে আপনার এই যে মালচিং দিলে স্প্রেটা কম লাগে, যেমন পোকা আসতে পারে না, এই জন্য স্প্রে কম লাগে, এটাই সুবিধা বেশি। এটা তো মালচিং এর ক্ষেত্রে আমরা শুনলাম, কিন্তু অন্যান্য ফসলে যে এই পাশে আপনি বললেন যে মালচিং ছাড়া যেগুলো করেছেন ফসল, ওগুলোর ক্ষেত্রে পোকা দমনের জন্য আপনি কি পদ্ধতি অবলম্বন করেন? ওগুলো স্প্রে করা লাগে, স্প্রে ছাড়া তো আর ও ফসল হয় না। কি ধরনের স্প্রে করেন? যেমন আপনার বিত্তাকে স্প্রে করি, কীটনাশক, তারপরে অন্যান্য আরো বিভিন্ন ধরনের আছে, ছত্রাকনাশক দিতে হয়। আসলে একজন অভিজ্ঞ কৃষকই দেখে বলে দিতে পারে যে কখন রোগ বালাই হচ্ছে, কখন কি পদক্ষেপ নিতে হবে। সে সাথে আপনি একদম খুবই বিচক্ষণ একজন কৃষক। তো ভাই, আপনার এই যে কৃষি থেকে যে লাভ লস হচ্ছে বা কিভাবে আপনি এই কৃষি পণ্যগুলো বাজারে বিক্রি করছেন, সেগুলো নিয়ে
নিয়েও আরও অনেক তথ্য শুনবো, তবে বিরতির পর। সময় হয়ে গেল আরও একটি ছোট্ট বিরতি নেবার। RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে এনেছি ছোট্ট আরও একটি বিরতি। বিরতির পর আমরা আবার ফিরছি আমাদের অনুষ্ঠানে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট। জমির আগাছা দমনে কৃষকদের বেশ একটা পরিমাণ অঙ্ক খরচ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মালচিংটা কতটুকু জরুরি এবং মালচিং পদ্ধতিতে চাষাবাদ করার সুবিধাটা কি? ধন্যবাদ। মালচিং হচ্ছে কৃষিতে এমন একটি প্রযুক্তি, এটি আসলে দুইভাবে করা যায় মূলত। একটি হচ্ছে প্রাকৃতিক উপায়ে এবং আরেকটি হচ্ছে আমাদের কৃত্রিমভাবে করা যায়। তো প্রাকৃতিক উপায়ে যদি কেউ মালচিং করতে চায়, উনি কচুরিপানা, শুকনো যে কচুরিপানা বা খড় এটি ব্যবহার করতে পারেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা কৃত্রিমভাবে যে মালচিং পেপার এটি বিছিয়ে মালচিং করা হয়েছে। তো মালচিং করলে সবচেয়ে বড় যে সুবিধা সেটি মূলত এটাতে আপনি যেটি বললেন যে আগাছা, হ্যাঁ, মালচিং করলে কিন্তু আগাছা বৃদ্ধি হয় না, মানে এখানে কোনো আগাছাই আপনি দেখতে পাচ্ছেন যে কোনো আগাছা নেই কিন্তু মালচিং এর কারণে। মালচিং করলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে কিন্তু দেখেন যে এই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা ধরে রাখে। তো আর্দ্রতা ধরে রাখার কারণে কি হচ্ছে, ওর কিন্তু এখানে কোনো রসের ঘাটতি হচ্ছে না, যার কারণে এটি থেকে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে ফলন পাবেন নিশ্চিতভাবে। এবং আরেকটি হচ্ছে যে আপনার এই যে আলাদা করে তাদেরকে আগাছানাশক ব্যবহার করা লাগছে না। এবং আপনারা জানেন যে কৃষকরা কিন্তু আগাছানাশক যেটি ব্যবহার করে প্রচুর পরিমাণে তাদের খরচ হয়, অথবা যদি কেউ ম্যানুয়ালি অর্থাৎ হাত দিয়ে এটি আগাছা তোলে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কৃষকদের বেশ টাকা খরচ হয়। সেক্ষেত্রে আমি যদি মালচিং পেপারটা ব্যবহার করি তাহলে আমার পর্যাপ্ত গাছের রসটাও ধরে রাখছে এবং আমার আলাদা করে আগাছার জন্য কোনো ধরনের খরচ করা লাগছে না। কাজে আমাদের উৎপাদন খরচ যেহেতু কমে যাচ্ছে এবং আমাদের এখানে ফসলের উৎপাদনটা বাড়ছে। সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে মালচিং পদ্ধতি ব্যবহার করলে কৃষকরা লাভবান হচ্ছে। তাহলে এই মালচিং পদ্ধতিটা যাতে কৃষকদের মাঝে আরও সম্প্রসারণ হয়, তার জন্য সচেতন হয়, এই বিষয়ে কি কোনো ট্রেনিং দিচ্ছেন আপনারা? হ্যাঁ জি, আমরা আমাদের পার্টনার একটি প্রকল্প আছে। এই প্রকল্পের আওতায় আমাদের উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ হয়। তো সেই প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষকদেরকে হাতে কলমে পরামর্শ দিচ্ছি যে কিভাবে এটি ব্যবহার করার সুবিধা এবং এটি কিভাবে কৃষক পর্যায়ে ব্যবহার করা যায়। তো এভাবে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে মূলত আমাদের প্রযুক্তিটা মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনার এই ব্লকে যে কৃষকেরা আছেন, মানে আপনি তো সরজমিনে এসে সব পরিদর্শন করেন বা তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, ওনাদের সাথে আপনার বন্ডিংটা কেমন? আমি সবসময় কৃষকদের সাথেই লাগে থাকি, কারণ আমার প্রযুক্তি দিতে হয়। তো আমাদের যে নতুন নতুন যে প্রযুক্তিগুলো আসে এগুলো আমাদের কৃষকদের বাজার দিতে হয়, এদেরকে উদ্বুদ্ধ করতে হয়। উদ্বুদ্ধ করে আমরা নতুন যে ফসলগুলো আছে এই ফসলগুলো তাদের দিয়ে উৎপাদন করাইতে হয় এবং উৎপাদন করাইয়া আমরা মাঠকে সুন্দর করি এবং কৃষকরে সচ্ছলতা দিকে ফিরিয়ে আনি। কারণ আমাদের দেশে তো অনেক কিছুই ছিল না এক সময়, এখন আমরা ফলে ভরপুর হয়ে গেছি। শাকসবজি আমাদের কম ছিল, আমরা বিভিন্ন প্রযুক্তি দিয়ে, যেমন আমাদের মালচিং পদ্ধতি, তারপর সরজান পদ্ধতি, এগুলো দিয়ে আমরা কৃষকদেরকে বিভিন্ন নতুন নতুন যে শাকসবজি এগুলো করানোর জন্য তাদেরকে পরামর্শ দিই এবং তারা উৎসাহিত হইয়া সেগুলো করে এবং যখন তারা এগুলো লাভবান হয় তখন আরও বেশি করে এবং আরও বেশি চাষিরা দেখে উদ্বুদ্ধ হয়ে আরও নতুনভাবে করে এবং এইগুলো আমাদের আস্তে আস্তে আমরা ছড়াই দিই। আমরা কৃষকদের মাঝে এগুলো ছড়াই দেওয়ার পরেই আমরা কৃষকদের স্বয়ংসম্পূর্ণ করতেছি এবং তারা সচ্ছলতার দিকে ফিরে আসতেছে। আঙ্কেল, সারা বছরই তো কৃষি পণ্য উৎপাদিত হচ্ছে আপনার এখান থেকে এবং এক এক সময় এক এক ফসল আপনি উৎপাদন করেন, তো এটার তো একটা খরচ আছে। খরচ কেমন হয় আর আপনার এখান থেকে লাভ কেমন আসে? যেমন আমাদের তো ওরকম হিসাব নাই, আমাদের হিসাব আছে পার্ট বাই পার্ট। আমি বলতে পারি যেমন পার্ট বাই পার্ট, ওই যে পিএইচ দেখে আসলেন, পিএইচে যেমন 10% পিএইচ করছি, হয়তো ওইখান থেকে 25,000 টাকা বিক্রি করব, দেখা যায় 10,000 টাকা খরচ, 15,000 টাকা লাভ। ওই বিট রূপ দেখলেন, বিট রূপে আপনার ওরকম 30,000 টাকা বিক্রি হবে, দেখা যায় আপনার 12-15,000 টাকা খরচ হবে।
ওই জায়গাও 15,000 টাকা আসলো। এরকম আবার মনে করেন আমার ধনিয়া আছে, ধনিয়ায় 2 বিঘা ধনিয়া আছে, দেখা যায় ওই জায়গাতে 50,000 টাকা আসলো। 50,000 টাকা আসলে ধরেন ওই জায়গায় 20,000 টাকা খরচ হলো, 30,000 টাকা লাভ। সরিষা আছে, সরিষায় ধরেন ওরকম 1 বিঘা সরিষা আছে, 1 বিঘা সরিষায় আপনার 8-10,000 টাকা লাভ, 5,000 টাকা 7,000 টাকা 8,000 টাকা খরচ। এরকম ধরেন এই যে কুল আছে, কুলের লাভ তো আমি আগেই বলছি 5 লাখ টাকা বিক্রি, যেমন 3 লাখ টাকা লাভ, 2 লাখ টাকা খরচ। ওই তো সব মিলে আপনার লাভের পরিমাণই বেশি বলা যায়। লাভ তো আছেই, লাভ ছাড়া তো আমরা থাকি কিভাবে? লাভ না হইলে তো লাভ তো হবেই। হ্যাঁ। তবে একটা যদি আমি বিভিন্ন ধরনের ফসল করি, দেখা যায় একটাই লস হইতেই পারে, আবহাওয়ার কারণে বিভিন্ন কারণে একটাই লস হয় আর একটাই লাভ আসে। এরকম করে গড়ে আমাদের একটা লাভ থাকেই। লাভ না থাকলে তো আমরা তো চলি এইভাবে, আবার পাশাপাশি কিছু ব্যবসা আছে, ওরকম চলতেই থাকে। নতুন জেনারেশন যারা আছে বা এরকম অনেকে আছে পড়াশোনা শেষ করে বেকার বসে থাকে চাকরির আশায়, আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন? আপনি তো নিজে একজন জলজন্ত উদাহরণ, আপনি কৃষিকাজ করে শতভাগ সফল একজন মানুষ। নতুন জেনারেশনের যে চাকরি রাখা যে কৃষিতে আসবে, আমি তো এই কৃষি করে জীবনটা কাটাই দিছি, আর এই কৃষি আমারই সবকিছু। নতুন জেনারেশন যদি আধুনিক পদ্ধতিতে আরো ভালো করিয়া চাষবাস করতে পারে, তাহলে তারা অবশ্যই লাভবান হবে। তারা চাকরি না করে যদি কৃষি করে, তারা অবশ্যই লাভবান হবে। খুব চমৎকার কথা বলেছেন, এবং আমার মনে হয় এটা আসলে হওয়া উচিত। শিক্ষিত ছেলেমেয়ে যারা আছে চাকরি আশায় বসে না থাকে, কৃষিকে ভালোবেসে যদি কৃষিতে অবদান রাখতে পারে, আমাদের কৃষি কিন্তু আরো অনেক দূর এগিয়ে যাবে। আপনি অনেক ভালো থাকবেন, শুভকামনা রইল। কৃষিতে সাফল্যের ধারা ত্বরান্বিত রাখতে নতুন ছেলেমেয়েদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। আমাদের কৃষক ভাইয়েরা তো আছেন, সেই সাথে নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে যাক আমাদের দেশের কৃষি। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি RTV এর পর্দায় তুলে ধরতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 018781840777। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।